তীব্র এক ঝড়ের রাত, বাইরে মুষলধারে বৃষ্টি আর মুহুর্মুহু বজ্রপাত। হঠাৎ ঘুম ভেঙে যায় জাফর সাহেবের। দ্রুত খোলা দরজা জানালা বন্ধ করে ছোট্ট ছেলেটাকে নিজেদের কামরায় নিয়ে আসেন তিনি। কিন্তু হঠাৎ অদ্ভুত শব্দে একটা দরজা খুলে যায়। বুকের ভেতরটা কেমন করে ওঠে তার। এমনিতেই ভীতু মানুষ জাফর সাহেব, রাতে একা একা থাকা তার পক্ষে অসম্ভব একটা ব্যাপার। তাও ধীরে ধীরে এগিয়ে দরজাটা বন্ধ করেন তিনি। কিন্তু কিচেনে কে যেন শব্দ করছে। দুরু দুরু বুকে এগিয়ে গিয়ে উঁকি দিতে দেখেন তার বউ শায়লা দাঁড়িয়ে কি যেন করছে। তার সাড়া পেয়ে ঘুরে তাকায় শায়লা, হাসি মুখে বলে, তোমার প্রিয় খাসির পায়া রান্না করছি। আর বলতেই কুৎসিতভাবে তার চেহারা পরিবর্তিত হয়ে যায়। আতঙ্কে শিউরে ওঠে জাফর। আর তখনই শায়লা তাকে পেছন থেকে এসে শান্ত করার চেষ্টা করে। চুলার কাছে এখন আর কেউ নেই। প্রচন্ড একটা বিভ্রান্তি ঘিরে ধরে জাফরকে। এইটা কি নিছক কল্পনা? যাক, সেই রাতটা কেটে যায় আর কোনো ঘটনা ছাড়াই। পরদিন সকাল, শায়লা আর ছেলে রাতুল যাচ্ছে শায়লার বাবার বাড়িতে। বছরের এই সময়ে একটা গেট টুগেদার হয় ওখানে। সব মেয়ে আর মেয়ের জামেরা একসাথ হয়। কিন্তু এইবার জাফর যেতে পারছে না। অফিসে কোনো একটা সমস্যা হওয়ায় তার গ্রান্টেড হওয়া ছুটিও আবার বাতিল হয়ে গেছে। ব্যাপারটা নিয়ে সে বেশ চিন্তিত। শায়লা ব্যাপারটা বুঝতে পারে, কিন্তু না গিয়েও উপায় নেই। জাফর তাকে শান্ত করে বলে, আরে সমস্যা হবে না, রাতে হয় আমি আরিফের বাসায় যাব, না হয় আরিফকে আমার বাসায় নিয়ে আসবো। যাই হোক, বউকে বিদায় দিয়ে জাফর অফিসে আসে। অফিসের কেরানি আনিস তাকে জানায় বড় সাহেব তাকে ডেকে পাঠিয়েছেন। বেশ চিন্তিত হয়ে পড়ে জাফর। সামথিং ইজ ভেরি রং। বড় সাহেবের কামরায় গিয়ে বড় ধরনের দুঃসংবাদ পায় জাফর। লাস্ট অডিটে একটা বড় ধরনের গড়মিল খুঁজে পাওয়া গেছে। আর এর কারণ বড় সাহেবের অনুমতি নিয়েই করা একটা পরীক্ষামূলক খাতে কিছু টাকা ইনভেস্ট করেছিল জাফর কোম্পানির পক্ষে। এখন সেই টাকা ক্ষতির মুখে পড়েছে। যদিও আগে বড় সাহেবই অনুমতি দিয়েছিলেন, কিন্তু বিপদে পড়ে এখন সব দোষ জাফরের ওপর চাপিয়ে দেবেন বলেই মনে হলো জাফরের। বড় সাহেব জাফরকে 3 দিন সময় দেন অডিটের হিসাবটা কোনো না কোনোভাবে মিলিয়ে দেখাতে। না হয় তদন্ত কমিটি গঠিত হয়ে গেলে চাকরি আগে জাফরেরই যাবে। মহা দুশ্চিন্তা নিয়ে ডেস্কে ফিরে আসে জাফর। গভীর রাত পর্যন্ত কাজে ডুবে থাকে সে। চাকরিটা তাকে বাঁচাতেই হবে। একসময় অফিসের কেরানি আনিসও চলে যেতে চায়। মেয়েটা তার অসুস্থ। এদিকে জাফর আরিফের সাথে কথা বলে জানতে পারে আরিফ ঢাকা শহরেই নেই। ব্যবসার কাজে চট্টগ্রাম গেছে। বাসায় আসার লোকই নেই আজকের রাতটা একাই কাটাতে হবে। ফেরার পথে বিমর্ষ হয়ে একটা পার্কে বসেছিল জাফর। হঠাৎ একটা ছোট্ট ছেলে পেছন থেকে ডেকে বলে ওঠে, স্যার, খাসির পায়া খাবো। কথাটা শুনেই মেজাজ চড়ে যায় জাফরের। 10 টাকা 20 টাকা না, 200 টাকা। আবদার কি ফকিরের বাচ্চার। কয়েকবার মানা করলেও নাছোড়বান্দার মতো ছেলেটা একই কথা বারবার বলতে থাকে। আর রাগে এক পর্যায়ে ছেলেটাকে থাপ্পড় মেরে বসে জাফর। চড় খেয়ে ঠান্ডা চোখে তার দিকে তাকায় ছেলেটি। তার চোখগুলো যেন অন্ধকার আগুন ছড়াচ্ছে। জাফর দ্রুত সেখান থেকে চলে যায়। সেই রাতে ঘুমটা ভালো হয় না জাফরের। একটা অনিশ্চিত আতঙ্কে মনটা অস্থির হয়ে থাকে। ছায়া দেখেও সে ভয় পায়। পরের দিনটা সারাটা দিন অফিসেও ঝিমিয়েই কাটায় সে। মাথায় দুশ্চিন্তা, বড় স্যারের প্রেশার, চাকরি হারানোর প্রচ্ছন্ন হুমকি, সবকিছু একসাথে চেপে বসেছে জাফরের ওপর। বাড়ি ফেরার সময় একটা হোটেলে খাবার খাচ্ছিল সে। আর তখন এক লহমার জন্য যেন সে সেই ছেলেটাকে দেখতে পায়। জাফর দ্রুত বাসায় ফিরে আসে। আজ ভালো করে ঘুমাতে হবে। কিন্তু বাজে একটা দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙে জাফরের। কিন্তু ঘুমটা যেন না ভাঙলেই ভালো ছিল, কারণ নিজের পায়ের দিকে তাকিয়ে জাফর দেখতে পায় তার পা রক্তাক্ত, ক্ষত বিক্ষত। পাশেই বসে আছে সেই ছেলে, আর মুখ তার রক্তে মাখামাখি। জাফরের চোখের সামনেই আবারও সে কামড় বসায় তার পায়ে। এইবার তীব্র চিৎকারের সাথে উঠে বসে জাফর। স্বপ্নের মাঝে আরেকটা দুঃস্বপ্ন। এইভাবে ঘুম হবে না। টিভি ছেড়ে সোফায় বসে জাফর। কিন্তু টিভিতেও নিজে থেকেই আসতে থাকে ভীতিকর সব দৃশ্য। আর পর মুহূর্তেই আবারও সেই ছেলেটির ভয়াল রূপ দেখতে পায় জাফর। আর সহ্য করতে পারে না সে। অচেতন হয়ে সেখানেই লুটিয়ে পড়ে। আর তার জ্ঞান ফেরে সকালের সূর্যের আলোয়। চরম দোটানায় পড়ে জাফর। এইসব কি বাস্তব, নাকি আতঙ্কিত মনের কল্পনা? আর দিনের আলো সব রহস্যকেই তো স্বাভাবিক করে তোলে। অফিসের কাজে আবারও ডুবে যায় সে। সেই রাতে জাফর আবারও গভীর রাত পর্যন্ত কাজ করে। আনিস তার অসুস্থ মেয়ের জন্য জাফরের কাছ থেকে ছুটি পেয়ে আগেই চলে যায়। বাইরে আজকে আবার বৃষ্টির ঢল নেমেছে। আকাশে বজ্রপাত আর বিদ্যুতের আলোক ছটায় হঠাৎ নিঃসঙ্গ জাফর দেখতে পায় হাতে একটা চাপাতি নিয়ে দাঁড়িয়ে আছে সেই ছেলেটি। নিষ্প্রাণ নিষ্পৃহ স্বরে সে বলে, খাসির পায়া খাইতে চাইছিলাম,
দিলেন তো না, তাহলে আপনার পায়াই খাই। অমানসিক ভয় গ্রাস করে জাফরকে। ছুটে পালাতে গিয়ে সে হোঁচট খায় আর তীব্র আঘাত লাগে তার মাথার পেছনে। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আবারও সেই ছেলেটিকে দেখতে পায় সে। হাসি মুখে তার দিকে তাকিয়ে থাকে ছেলেটি। শেষ দৃশ্যে জন কবির পার্কে দৌড়াচ্ছে। জন কবিরই তো এটা, তাই না? আর তাকেও পেছন থেকে ডাকে সেই ছেলেটি। আর এইখানেই শেষ হয় আধুনিক বাংলা হোটেল সিরিজের দ্বিতীয় এপিসোড খাসির পায়া। ওপেন এন্ডিং, বাট প্লিজ এই রকম অ্যাবসার্ড বেহুদা গল্পের কোনো সিকুয়েলের কোনো দরকার নেই। ভিডিওটা বানালাম কারণ আপনাদেরকে কথা দিয়েছিলাম যে এটাও দিব, না হয় ট্রাস্ট মি এর চেয়ে ভালো গল্প আমি সাইফ লিখতে পারি। আর আমার মতো আধা শিক্ষিত মানুষ এত বড় কথা বলছে, সো বুঝতেই পারছেন কাহিনী আমার কাছেও খুবই গার্বেজ লেগেছে। প্রথম কথা, বাচ্চাটা কে বা কি? জিন। যদি জিন হয় তবে জিন ভাইয়েদের বাচ্চার রূপ নিয়ে খাসির পায়া ভিক্ষা করাটা তাদের স্ট্যান্ডার্ডের সাথে যায় না। আর একটা থাপ্পড় দেওয়ার মাসুল প্রাণ দিয়ে দিতে হবে। জাফরের অবস্থা আপনার যেন না হয়, এই জন্য বাচ্চাদের গায়ে হাত তোলা থেকে বিরত হন আর আয়াতুল কুরসি শিখুন। এক ফোঁ দিয়া কামতামাম করে দিবেন একবারে। কিন্তু এটাও বলতে হয় যে বাংলাদেশে হরর কন্টেন্ট কিন্তু একেবারে নেই বললেই চলে, অ্যাটলিস্ট কোয়ালিটি কন্টেন্ট নেই। সেই পরিপ্রেক্ষিতে প্রেজেন্টেশন ওয়াজ স্যাটিসফাইং। কমেন্টে জানান আপনার মতামত। আজকে বিদায় নিচ্ছি, আমি সাইফ ছিলাম আপনার সাথে। শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আর পরবর্তী ভিডিও কি হাঁসের সালুন খাবেন নাকি অন্য কিছু, তা কমেন্টে আমাদেরকে জানান। আজকের জন্য এই পর্যন্তই। প্রিয়জনের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ। গতকাল রাতের ওই বৃষ্টির ফোঁটাতে তোমাকেই খুঁজেছি, পাশে ছিলে না তুমি। বিষাদের রঙেতে আঁকা কত যে আঘাত, তুমি নেই করে কাটছে প্রতি রাত। তুমি অমন করে আমাকে আর ডাকো না, হঠাৎ এসে কাঁধে কেন হাত রাখো না। মধ্যরাতে ঘুম চোখে জাগতে হবে না, তোমার ঘুমন্ত মুখ বহুদিন দেখি না। তবু হায় দিন যায় কেটে যায় রজনী, আমি মেনে নিয়েছি পথ হারিয়েছ তুমি। তবু হায় দিন যায় চলে যায় রজনী, আমি মেনে নিয়েছি পথ হারিয়েছ তুমি। গতকাল বিকেলে মেঘে ঢাকা আকাশে তোমাকেই চেয়েছি, পাশে ছিলে না তুমি। ঝোড়ো হাওয়া বলে যায় এই তো যাচ্ছে দিন চলে, বেদনাত্ম সুখ স্মৃতি বহু পেছনে ফেলে। হ্যাঁ, আজও কারণে মুখে হাসি ফোটে না, কল্পনার ঘোড়ারা দিক বিদিকে ছোটে না। ভেবো না আবার ঘুরে দাঁড়াবো না আমি, আমার কাছে আমি আজও অনেক দামি। তবু হায় দিন যায় কেটে যায় রজনী, শুকতারাটা বলেছে কবু আসবে না তুমি। তবু হায় দিন যায় চলে যায় রজনী, ভালোই হয়েছে ফিরে আসনি তুমি। তবু হায় দিন যায় চলে যায়